হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিআরকে হিস্ট্রি। আমি তারা রানী আজ আলোচনা করব ক্লাস 8-এর ইতিহাসের ধারণা নিয়ে। দেখো, আজকাল প্রায় শোনা যায় যে এই যুগটা হচ্ছে কি বিজ্ঞানের যুগ, অর্থাৎ রোজকার জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রেও বিজ্ঞানের দরকার হয়, এমনকি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিক ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগ আজও স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি? মানে বর্তমান যা আমরা যুগে বাস করি ইতিহাসটা পড়া আমাদের কি দরকার? এটা প্রশ্ন তোমাদের নিশ্চয়ই কারো না কারো মনে আসে। সত্যি যে ইতিহাস পড়ে কি লাভ হয় তা বোঝা মুশকিল। কেবল পুরনো দিনের কবে কি কিভাবে হয়েছে এইসব ঘটনা, তবে উপরের ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগেই, ফলে ঘটনার ফলাফলগুলো জানা অথচ সে নিয়ে কত তর্ক বিতর্ক। মানে পুরনো দিনের যা ঘটনা ঘটে গেছে পুরনো দিনে ঘটেছে, মানে অনেক কিছু যুদ্ধ, তারপর নানা রকম কিছু ঘটে গেছে, কিন্তু তার ফলাফল এবং সেটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল এগুলো তর্ক বিতর্ক নানাভাবে চলতেই আছে, নানা রকম মতামত, সেসব ফলাফল জানাই থাকে। তাহলে কিসের এত তর্ক? তাহলে একটু খতিয়ে দেখা যাক। তাহলে আমরা যে পুরনো যে দিনের যে ঘটনাগুলো পড়েছি বা সেগুলোর যে তর্ক বিতর্ক সেগুলো কি সত্যি কতটা যুক্তিযুক্ত সেগুলো জানার জন্যই আমাদের ইতিহাসটা পড়া দরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস পছন্দ করতেন। অনেক ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে তিনি কিন্তু অনেক সাহিত্যও রচনা করেছেন। তবে তিনি ভারতের সেই ইতিহাস পছন্দ করেন না যে ইতিহাসে কোথাও থেকে বিদেশিরা এসে শুধু মারামারি কাটাকাটি করে এবং বাপে ছেলেতে ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি হয়, এরকম ইতিহাস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ করতেন না। মনে করেন যে কি ইতিহাস মানুষকে তার দেশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তারাই ভাগ্যবান যারা তার স্বদেশকে ইতিহাসের মধ্যে খুঁজে পায়। তিনি বলেছেন যে আমাদের কথা আমাদেরই লিখতে হবে এবং আমাদের দেশের মানুষের প্রকৃত ইতিহাস জানা যাবে। মানে তিনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের ভারতের ইতিহাস যদি আমরা ভারতীয়রাই লিখি তাহলেই আমাদের দেশের যে সঠিক ইতিহাস সেটা কিন্তু আমরা জানতে পারবো। বিদেশি ঐতিহাসিকরা বা ব্রিটিশ ঐতিহাসিকরা যারা যারা যা লিখে গেছেন আমাদের ইতিহাস, আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে, তা কিন্তু যদি আমরা শুধু সেগুলো পড়ি তাহলে কিন্তু আমরা ভারতের ইতিহাস সম্পূর্ণভাবে জানতে পারবো না। কারণ বিদেশিরা নিজেদের কি মনে করতেন? সভ্য, আর আমাদের ভারতীয়দের মনে করতেন কি অসভ্য বর্বর। মানে ওরা মনে করতেন যে ওরা সভ্য, তাই ওরা অসভ্য, এবং ভারতীয়রা বর্বর অসভ্যদের ওদের কি করতে হবে? সভ্য করে তুলতে হবে। এরকমই তারা কিন্তু তাদের ইতিহাসের বইগুলোতে তুলে। তারপরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছেন বাঙালির ইতিহাস চাই। কে বলেছেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কি বলেছেন? যে বাঙালির ইতিহাস চাই, বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতেই হবে। তিনি বলেছেন বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা। কারণ বিদেশিরা যদি বাঙালি সম্পর্কে লেখে ভুল তো লিখবেই, কারণ ওরা এখানকার কালচার, এখানকার যে বসবাস করে যে মানুষরা কিভাবে থাকে, কিভাবে তাদের কালচার, সেগুলো তো তারা আর বুঝতে পারবে না, তারা তো বিদেশ থেকে এসেছে। তাহলে ওদের লেখা যে বাঙালি ভরা, তাই বাঙালির ইতিহাস বাঙালিকেই লিখতে হবে। এবং এই ইতিহাসগুলো কে লিখবে? আমি, তুমি এবং যারা পারে সবাইকে লিখতে হবে, তাহলেই আমরা কি বাঙালির ইতিহাস আমরা জানতে পারবো। এটিকে বলেছেন বঙ্কিমচন্দ্র। সেরকম রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র ইতিহাস সম্পর্কে এরকম একটা ধারণা দিয়েছে। কেননা ব্রিটিশরা যে ইতিহাস লিখেছে সেখানে ব্রিটিশরা ভারতীয়দের সবসময় কি বলেছেন? অসভ্য, এবং ভারতীয়রা ভারতীয়দেরকে সভ্য করার জন্যই নাকি তারা এসেছে, এভাবে কিন্তু তারা বুঝিয়েছেন এবং তাদের ইতিহাসে তাদের মতো করে তারা কিন্তু লিখেছে এবং উপস্থাপন করেছে। তাই আমাদের ইতিহাসকে বা ভারতের ইতিহাসকে জানতে গেলে আমাদের ভারতীয়দের নিজেদের ইতিহাস লিখতে হবে। ভারতের ইতিহাসের যুগ বিভাগের সমস্যা। আমরা যে ভারতের ইতিহাস পড়ি সেখানে যে যুগ ভাগ করা হয়েছে সেটা কিন্তু বিভাগ করাটা খুবই একটা কঠিন বিষয়। যেরকম আমরা পড়ি প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস, কিন্তু প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস কি কোনো লাইন কেটে কি আমরা আলাদা করতে পারবো? কোনো দিনও আমরা সেটা লাইন কেটে আলাদা করতে পারবো না। কেননা কোন দিন থেকে মধ্যযুগ শেষ হয়েছে, কোন দিন থেকে আধুনিক ভারত শুরু হয়েছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। একটা যুগ কিন্তু একদিনে শেষ হয় না, সেটা ধীরে 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 মানুষের বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সেটা শেষ হয়। তাহলে এখানে আমাদের 8-এর ক্লাসের যে ইতিহাসের বইটা আছে এটা প্রায় আমরা কি বলবো, সেটাকে আধুনিক যুগ হিসাবেই ধরি। যেরকম আধুনিক শব্দটা এসেছে কি অধুনা থেকে। আধুনিক শব্দটা কোথা থেকে এসেছে? অধুনা থেকে। এর মানে বর্তমানকাল, সম্প্রতি বা নতুন। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা তাই আধুনিক কালের ঘটনা।
সেভাবে দেখলে সত্যি তো কলিঙ্গ যুদ্ধ আজকের দিনের তুলনায় অনেক পুরনো, কারণ কলিঙ্গ যুদ্ধ হয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছে? 261 খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে। তাহলে এটা প্রায় অনেক দিনের পুরনো। কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে? 1526 খ্রিস্টাব্দে। এটা অনেকটা আগের ঘটনা। তাহলে এটা চলে গেল প্রাচীন যুগে, এটা চলে আসলো অনেক দিন পুরনো বা অনেক দিন পরের ঘটনা। তাহলে এভাবে কিন্তু যুগগুলোকে ভাগ করা হয়েছে। যেরকম হচ্ছে 1757 খ্রিস্টাব্দ থেকে সময় যত এগিয়েছে তত কিন্তু আমরা আধুনিকের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে 1757 পর থেকে আমরা যে যুগটাকে, যেই ইতিহাসটা পড়ি সেটাকে আমরা প্রায় কি বলি? আধুনিক যুগের ইতিহাস। দেখো, এই ভারতের ইতিহাসকে যে 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, কিন্তু তার আগের সময় থেকে ভারতকে নানা ভাগে ভাগ করা হয়েছে বা ভারতের ইতিহাসকে নানা ভাগে ভাগ করা হয়েছে। যেরকম হচ্ছে 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গণনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। তাহলে সেই মহাভারত যখন হয়েছিল তখন যুধিষ্ঠিরের সময় থেকে তিনি যুগ বিভাজন শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত রাজাবলী কলিযুগের সময় এসে শেষ হয়। তাহলে কোন সময় শেষ হয়? কলিযুগের সময় এসে শেষ হয়। তাহলে এভাবে তিনি ভাগ করেছিলেন। একটি হচ্ছে কি যুধিষ্ঠিরের যুগ, আর তারপর এটি শেষ হয়েছে কোথায়? কলিযুগ। তাহলে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন বইয়ে এটি লিখেছিলেন? রাজাবলী। কত খ্রিস্টাব্দে? 1808 খ্রিস্টাব্দে। এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কে ছিলেন? একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক ছিলেন। তিনি তৎকালীন মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি নাটোরের রাজার দরবারে লেখাপড়া শিখে সংস্কৃত পণ্ডিত হয়। 1801 খ্রিস্টাব্দে 4 মে তিনি ফর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত নিযুক্ত হয়। তাহলে 1801 খ্রিস্টাব্দে তিনি কোথাকার হেড পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন? কোথাকার? ফোর্ট উইলিয়াম কলেজের। পরে এর সঙ্গে সংস্কৃত বিভাগের হেড পণ্ডিতের দায়িত্বও পালন করেন। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জজ পণ্ডিত হিসাবেও কাজ করেছিলেন। সুপ্রিম কোর্টে যে জজ থাকে বা ব্রিটিশরা থাকতো, তার পাশাপাশি কিন্তু অনেক হিন্দুদের একজন পণ্ডিত থাকতো এবং মুসলিমদের একজন কাজী থাকতো। তার মধ্যে হিন্দু পণ্ডিতদের মধ্যে কিন্তু এই তোমার হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও কিন্তু সেই কাজ করেছিলেন। তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন বলে সমাজে রক্ষণশীল বলে বিবেচিত হতেন। তবে তিনি রাজা রামমোহন রায়ের আগেই সতীদাহ প্রথার বিরুদ্ধে ধর্মশাস্ত্রের বক্তব্য তুলে ধরেছিলেন। 1819 খ্রিস্টাব্দে তিনি মারা যায়। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন বই লিখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট, রাজাবলী। এবং তিনি যুগ বিভাজন কিভাবে করেছিলেন? একটা হচ্ছে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল, তারপর শেষ হয়েছিল কি? কলি যুগে। তারপরে দেখো 1817 খ্রিস্টাব্দে জেমস মিল বই লেখেন কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে জেমস মিলের লেখা বইয়ের নাম কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। তিনি ভারতের ইতিহাসকে 3টে ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে হিন্দু যুগ, একটি হচ্ছে মুসলিম যুগ, আর একটি হচ্ছে ব্রিটিশ যুগ। মানে প্রাচীন যুগকে ভাগ করেছেন হিন্দু যুগে, মধ্যযুগকে ভাগ করেছেন মুসলিম যুগে, এবং অনেক প্রমাণ মিলেছে যে বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষও কিন্তু প্রাচীন যুগে ছিল। তাহলে সেটাকে পুরোপুরি ফেলে দেওয়া হয়েছে হিন্দু যুগে। তারপরে যখন মুসলিম যুগ, কারণ মুসলিম যুগের সময় যেরকম হচ্ছে তোমার হচ্ছে বাবর, আকবর, এরা তো ছিল, কিন্তু তার পাশাপাশি কি কোনো হিন্দু ছিল না? অবশ্যই ছিল। তাহলে এদেরকেও পুরোপুরিভাবে সেটাকে মুসলিম যুগ বলে ধরে দেওয়া হয়েছে। কিন্তু যখন আধুনিক যুগ চলে আসে তখন সেটা হয়ে যায় ব্রিটিশ যুগ। এবং ব্রিটিশ যুগ, ব্রিটিশ মানে হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান কারা? ব্রিটিশরা। তাহলে এখানে খ্রিস্টান যুগ না দিয়ে তারা দিয়েছে ব্রিটিশ যুগ, কারণ ব্রিটিশ হচ্ছে একটি জাতি। তাহলে এই জাতি হিসেবে তারা পরিচিত হয়। এটাই কিন্তু তারা, তাদের যে ইতিহাস লেখার যে ধরন, সেটা থেকে আমরা বুঝতে। তারপরে চলে আসো ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। এবার আমরা ভারতের ইতিহাস যে জানবো, সেটা জানার একমাত্র সব থেকে বড় বিষয় হলো সেটা কিভাবে জানতে পারবো। তাহলে যখন আধুনিক ভারতের ইতিহাস পড়বো তখন কিন্তু আমাদের তার উপাদান সম্পর্কে জানতে হবে। যেরকম হচ্ছে কি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান বিষয়ে আমাদের ভালো ক্লিয়ার ধারণা রাখতে হবে যে কি কি থেকে আমরা ইতিহাস জানতে পারি। দেখো, ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান যেরকম হচ্ছে কি পুরনো কাগজপত্র, পুরনো দিনের যেই সব কাগজপত্রগুলো ছিল, যেরকম 400-500 বছর পুরনো, সেগুলো থেকে আমরা কিন্তু আধুনিক ভারতের ইতিহাস জানতে পারি। তারপর হচ্ছে কি বিভিন্ন বই থেকেও আমরা কিন্তু আধুনিক ছবি আঁকা ও ক্যামেরায় তোলা ছবি, ডায়েরি, চিঠি, দোকান ও বাজারের ফর্দ, সংবাদপত্র, টিভি, বিজ্ঞাপন, পোস্টার, ডাক টিকিট, সাধারণ মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। এবার এইসব উপাদানগুলি থেকে আমরা জানতে পারি কি আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে। এইসব উপাদানগুলি থেকে আমরা জানতে পারি, কিন্তু এইসব উপাদানগুলি আমরা সরাসরি সেভাবে ব্যবহার করব না। যেরকম হচ্ছে কি কোনো হচ্ছে ফটোগ্রাফ বা
ছবি সরাসরি কিন্তু আমরা ইতিহাসে ব্যবহার করতে পারবো না, কেননা যে ছবি তুলেছে তার কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তুলেছে। তাহলে আগে ছবির পিছনের যে কাহিনী সেটা আমাদের জানতে হবে, তারপরেই সেটা আমরা কিন্তু ইতিহাসে ধরতে পারবো বা ইতিহাসে যোগ করতে পারবো। কী হয়েছিল দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, এটি হচ্ছে কে, এটি হচ্ছে গান্ধীজি এবং এটি হচ্ছে কে, নেতাজি সুভাষচন্দ্র বসু। এটি হচ্ছে 1938 সালের হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সময় তোলা একটা ফটোগ্রাফ। তোমরা জানো হরিপুরা কংগ্রেস অধিবেশনে কি হয়েছিল, ছবি গান্ধীজি ও সুভাষ হাস্যমুখর আলাপে ব্যস্ত, অথচ এই সময় নানা প্রসঙ্গে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। এমনকি পরের বছর সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন। অথচ এই ছবি থেকে সেই সময়ে এই দুজনের সম্পর্কের সংঘাত বোঝা যায় না। ফলে ফটোগ্রাফের পিছনের ইতিহাস জানা না থাকলে ফটোগ্রাফ নিজে সবসময় ঠিক মনোভাব প্রতিফলিত করে না। মানে যদি আমরা ফটোগ্রাফ বা ছবি কোনো ঐতিহাসিক লেখার সময় কোনো যদি ব্যবহার করে, তাহলে সেটার পিছনের যে কাহিনী সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যেমন এখানে ছবিটা দেখাচ্ছে এক, কিন্তু এখানকার কাহিনী হচ্ছে এক। 1938-এ যে হরিপুরা কংগ্রেস অধিবেশনে তাদের মধ্যে তুমুল একটা কিন্তু মতবিরোধ হয়েছিল। তাহলে দুজনকে এরকম হাস্যমুখ দেখার কোনো কারণই নেই। তাহলে এটা হচ্ছে যে ছবি তুলেছে তার দৃষ্টিভঙ্গির তুলনায় সে কিন্তু তুলেছে। তাহলে এভাবেই আমরা ইতিহাসের যে উপাদানগুলো সেগুলো কিন্তু ভালো করে যাচাই বাছাই করেই আমরা ইতিহাসে নিতে পারব। উইলিয়াম ওয়েডারবার্ন তার লেখা অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন। তাহলে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম কি প্রতিষ্ঠা করেছিলেন? জাতীয় কংগ্রেস। তাহলে জাতীয় কংগ্রেস যে তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন এবং উইলিয়াম ওয়েডারবার্ন তার জীবনীকার ছিলেন এবং তিনি লিখেছেন যে পুরো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব কে? হিউম। কিন্তু অথচ পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেওয়া হয় আদৌ ততটা কৃতিত্বের দাবিদার হিউম ছিলেন না। ঐতিহাসিক যদি শুধু ওয়েডারবার্নের কথাই মেনে নিতেন তাহলে এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত না। অর্থাৎ সমস্ত উপাদানকেই প্রশ্ন করে খুঁটিয়ে ভেঙে চুরে দেখতে হবে ঐতিহাসিককে, তারপরেই কিন্তু সেটা ইতিহাসে পরিপূর্ণতা লাভ পাবে, তার আগে কিন্তু লাভ পাবে না। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের উপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে। শক্তিশালী দেশ অধীনস্থ দুর্বল দেশের জনগণ ও সম্পদ সব কিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে। তাহলে দুর্বল লোকের উপর কি করবে? তাদের প্রভুত্ব কায়েম করবে, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি এসেছে কলোনি থেকে। কোথা থেকে এসেছে? কলোনি থেকে। আধুনিক যুগে মূলত ইউরোপের দেশগুলি উপনিবেশিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দেশগুলি এশিয়া আফ্রিকা উপনিবেশ বিস্তারে বেশি উদ্যোগী হয়েছিল। ব্রিটেন ফ্রান্স জার্মানি উপনিবেশ বিস্তারে শীর্ষস্থান দখল করে। ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। তাহলে ভারত হচ্ছে কাদের উপনিবেশ? ব্রিটেনের। এবং ব্রিটেন হচ্ছে কি ব্রিটেন হচ্ছে কাদের উপর প্রভুত্ব স্থাপন করেছিল? ভারতের উপর। তাহলে ভারত হচ্ছে কি একটি উপনিবেশিক দেশ। তারপর চলে আসো জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি। একটি জনসমাজের মধ্যে বংশ ভাষা ধর্ম সংস্কৃতি প্রভৃতি কোনো এক বা একাধিক কারণে আত্মবোধ সৃষ্টি করে। মানে জাতীয়তাবাদ তোমরা কেউ দেখতে পাবে না, সেটা অনুভব করতে হয়। যেরকম দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের যে দেশের প্রতি ভালোবাসা, সেটাই হচ্ছে কি জাতীয়তাবাদ। কিন্তু এটা আগে মানুষের মধ্যে ছিল না, সেটা ধীরে ধীরে মানুষের মধ্যে কি দানা বেঁধেছে এবং সেটা উদ্বুদ্ধ হয়েছে। তাহলে জাতীয়তাবাদ হচ্ছে একটি কি মানসিক অনুভূতি, একটি জনসমাজের মধ্যে বংশ ভাষা ধর্ম সংস্কৃতি প্রভৃতি কোনো এক বা একাধিক কারণে একাত্মবোধ সৃষ্টি করে। যেরকম অনেক ধর্মের মানুষ একসাথে একাত্মবোধ সৃষ্টি হয়, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। জাতীয়তাবাদ তাহলে কি? জাতীয়তাবাদ হলো এমন একটি অনুভূতি যা একটি মানব গোষ্ঠীকে নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করে এবং অন্য গোষ্ঠী থেকে নিজেদের স্বতন্ত্র করে। এটি হচ্ছে একটি কি জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদের একটি মানব গোষ্ঠীকে রাষ্ট্র গঠনের জন্য অনুপ্রাণিত করে। আমি আগে বললাম যে জাতীয়তাবাদ হচ্ছে একটি অনুভূতি যেটা চোখে দেখা যায় না। সেটাই হচ্ছে ধীরে ধীরে যখন আধুনিক ভারত শুরু হয়, যখন ব্রিটিশরা এত অত্যাচার করছিল, তখন কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে জাতীয়তাবাদ দানা বাঁধতে শুরু করে। তারপরেই তো মানুষ একজোট হয়ে ব্রিটিশদের তাড়ানোর জন্য লেগেছিল। তারপরে আমাদের দেশ কি হয়েছিল? স্বাধীন হয়েছিল। এটাকে বলা হয় কি জাতীয়তাবাদ। তাহলে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। তাহলে ইতিহাস বইটা আমাদের কতটা প্রয়োজন? কারণ যখন দেশ স্বাধীন হয়নি তখন
ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরা সবই কিন্তু আমাদের ভারতের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এরা কি করে ধীরে ধীরে আলাদা হলো এবং কি করে এরা আলাদা রাষ্ট্রে পরিণত হলো, এগুলো যদি আমরা জানি তাহলেই আমরা ভারতের ইতিহাসকে সম্পূর্ণভাবে চিনতে ও জানতে পারবো বা নিজেদের আমরা চিনতে পারবো। তাহলে অবশ্যই আমাদের ইতিহাসটা খুবই ভালো করে পড়তে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের ইনফরমেশন ভালো লাগে বা বোঝানো যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে।